গুড মর্নিং। আবার আমি ফিরে এলাম তোমাদের সমান্তর শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। এখন আমাদের চলছে প্রশ্নমালা 9B এর সংক্ষিপ্ত 20 পর্যন্ত। তোমরা আগের ভিডিও দেখে নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণে। তো এখন শুরু হবে প্রশ্নমালা 9B এর সংক্ষিপ্ত 21 থেকে। দেখো, সংক্ষিপ্ত 21 যে অঙ্কটা রয়েছে, একটা সমান্তর শ্রেণী দেওয়া রয়েছে, দিয়ে বলেছে পদগুলির সমষ্টি, মানে কতগুলি পদের সমষ্টি 1000-এর থেকে বেশি হবে। তো কমপক্ষে কতগুলি পদের সমষ্টি, তাহলে আমরা এখানে সমষ্টিটাকে বের করে নেব। দেখো, শ্রেণীটা যেটা দেওয়া আছে 20, তো ধরে নিচ্ছি শ্রেণীটির n সংখ্যক কমপক্ষে n সংখ্যক পদের সমষ্টি 1000 অপেক্ষা বেশি। হলো? তাহলে একবারে আমরা শর্ততে চলে গেলাম। তাহলে শর্ত কি হবে? এই n সংখ্যক পদের সমষ্টিটা বের করব। তাহলে n/2 ইন্টু 220 প্লাস n-1 ইন্টু d। বুঝতেই পারছি ডিটা কত? 8, তাই না? এইটা হচ্ছে গ্রেটার দেন 1000, ঠিক আছে? 1000 অপেক্ষা বড়। 2টা দেখো, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 2টা কেটে যাচ্ছে। তাহলে n ইন্টু 20 প্লাস 4 গুণ করে দিচ্ছি 4n-4 গ্রেটার দেন 1000। তার মানে এখানে পাচ্ছি আমরা 4n স্কয়ার, এটা 16 হচ্ছে, প্লাস 16n গ্রেটার দেন 1000। হলো? 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে n স্কয়ার প্লাস 4n গ্রেটার দেন 250, ঠিক আছে? তো এখন দেখো, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে n এর ক্ষুদ্রতম মান বার করতে হবে। তো n নিশ্চয়ই পূর্ণ সংখ্যা, তো n যেহেতু পূর্ণ সংখ্যা সেই জন্য এখানে আবার স্কয়ার আছে, দ্বিঘাত সমীকরণ চলে এলো, কিন্তু গ্রেটার দেন আছে। তাহলে গ্রেটার দেন থাকলে দ্বিঘাত সমীকরণ করলে আমরা ফ্যাক্টর করলে যেটা পাবো সেটা হচ্ছে দুটো মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু তো পাবো না। সেই জন্য এখানে আমরা একটা অন্য পথ নিচ্ছি। এখানে উভয় পক্ষে আমরা 4 যোগ করে নিলাম। কেন করলাম যোগ বলছি, তাহলে n+2 এর হোল স্কয়ার গ্রেটার দেন 254। এবার দেখো, যেহেতু n পূর্ণ সংখ্যা আর n এর ক্ষুদ্রতম মান বার করতে হবে, তা n+2 এর হোল স্কয়ার হচ্ছে 254 এর থেকে বড়। n যদি পূর্ণ সংখ্যা হতে হয় তাহলে এটা যেহেতু এই লেফট হ্যান্ডটা পূর্ণবর্গ সংখ্যা আছে, তাহলে রাইট হ্যান্ডটাও পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, তাই না? এটা যেহেতু হোল স্কয়ার আছে, এটাকেও হোল স্কয়ার দিয়ে প্রকাশ করতে হবে এবং পূর্ণ সংখ্যার হোল স্কয়ার দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমরা n এর ক্ষুদ্রতম মান পাবো যদি ঠিক এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা এখানে লিখে ফেলতে পারি, তাই না? তাহলে এই অঙ্কটার জন্য আমরা এরকম লিখতে পারবো যে n এর ক্ষুদ্রতম মানের জন্য n এর ক্ষুদ্রতম মানের জন্য দেখো, এখানে n+2 এর হোল স্কয়ার সমান, গ্রেটার দেনটাকে আমরা সমান করে দিলাম 256, কারণ হচ্ছে 254 ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা 256, তাই না? 256 মানে হচ্ছে 16 এর স্কয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি n+2 = 16, তার মানে n = 14। তার মানে কমপক্ষে 14টা পদ এর যোগফল 1000 এর থেকে বেশি হবে। এর পরবর্তী সব পদগুলো নিশ্চয়ই 1000 এর বেশি হবে, তাই না? তাহলে উত্তর হবে আমাদের এখানে 14। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো 22 ইম্পর্টেন্ট একটা অঙ্ক, নোট করে রাখবে এবং অঙ্কটাকে আলাদা করে মার্ক করে রাখবে।
পরবর্তী আবার যখন রিভিশন হবে তখন যেন এই অঙ্কের প্রতি একটু আলাদা নজর দেওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে দেখো n তম পদ হচ্ছে বলে দিয়েছে, তাহলে আমরা তো পদগুলো সবই বের করতে পারবো। n তম পদ যদি n দিয়ে বলে দেয় তাহলে n এর মান 1 বসালে আমরা প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ পেয়ে যাব। তো এখানে যে সমস্যাটা হবে আমরা শ্রেণীটা বের করলেই বুঝতে পারবো। দেখো এখানে t1 কত হচ্ছে, n এর মান 1 বসালে পাচ্ছি 1 × 2/2 মানে 1 পাচ্ছি। t2 কত পাচ্ছি, দেখো t2 পাচ্ছি কত, এখানে 2 বসাচ্ছি, 2 × 3 6, দুইটাতে কেটে যাচ্ছে, তাহলে 3 পাচ্ছি আমরা। t3 কত পাচ্ছি, দেখো 3 বসালে 3 × 4 তাহলে 6 পাচ্ছি। t4 কত পাচ্ছি, দেখো 4 × 5 4 5 20/2 মানে 10 পাচ্ছি আমরা। তো ভালো করে দেখো সিরিজ যেটা পেলাম সেটা হচ্ছে 1 3 6 10। তো ভালো করে দেখলে আমরা দেখতে পারবো এটা কিন্তু সমান্তর শ্রেণীতে নেই। তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে শ্রেণীটা আমরা পেলাম t1 t2 t3 t4 করে সেটা কিন্তু সমান্তর শ্রেণীতে পাচ্ছি না, কারণ এখানে 2 ডিফারেন্স রয়েছে, এখানে 3 ডিফারেন্স রয়েছে, এখানে 4 ডিফারেন্স রয়েছে, তাই না? তার মানে এখানে সমান্তর শ্রেণীর যোগফলের যে সূত্র আছে নিশ্চয়ই সেটা ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি করব? তো এটা আমাদের এখন শিখতে হবে, এর পরে আমরা কি করব যদি সেটা সমান্তর শ্রেণী না হয়। পরীক্ষার সময় সমান্তর শ্রেণী না হলে আমরা আরেকবার চেক করব এটা গুণোত্তর শ্রেণী কিনা। তো গুণোত্তর শ্রেণীও যখন হবে না, তাহলে সমান্তর শ্রেণী হলো না, গুণোত্তর শ্রেণী হলো না, তখন আমরা কি করে যোগটা করব? তখন আমরা যোগটা করার জন্য এদের ডিফারেন্স গুলোকে চেক করব। এই ডিফারেন্স গুলো কত, দেখো এখানে ডিফারেন্স গুলো হচ্ছে 2, এই ডিফারেন্সটা বের হচ্ছে 3, এই ডিফারেন্সটা বের হচ্ছে 4। তো যদি এরকম দেখা যায় যে ওদের ডিফারেন্স গুলো সমান্তর শ্রেণীতে রয়েছে, মনে থাকবে কি বললাম, তাহলে কোন শ্রেণী সমান্তর শ্রেণীতে নেই, আমরা দেখে নেব গুণোত্তর শ্রেণীতে আছে কি নেই পরীক্ষার সময় হলে। এখন তো গুণোত্তর শ্রেণী আসেনি বলে গুণোত্তর শ্রেণী থাকবে না, তো গুণোত্তর শ্রেণীতেও যদি না থাকে তখন আমরা দেখব ওদের ডিফারেন্স গুলো কোন শ্রেণীতে আছে কিনা। তো এখানে দেখো ডিফারেন্স যেগুলো পাচ্ছি 2 এটা ডিফারেন্স, 3 থেকে 1, 6 থেকে 3 বিয়োগ করলে 3, 10 থেকে 6 বিয়োগ করলে 4। তার মানে ডিফারেন্স গুলো কিন্তু সমান্তর শ্রেণীতে রয়েছে, তাই না? তো ডিফারেন্স গুলোকে যদি সমান্তর শ্রেণীতে পেয়ে যাই, তাহলে যখন আমরা ডিফারেন্স গুলোকে সমান্তর শ্রেণীতে পেয়ে যাব তখন এই সিরিজটার n তম পদটা আমাকে বের করে নিতে হবে। তো n তম পদটা আমাদের এখানে দেওয়াই রয়েছে, তাহলে এটা আমাদের একটা সুবিধা করে দিয়েছে। যদি না দেওয়া থাকে তাহলে এই সিরিজের n তম পদটাকেও আমাদের বের করতে হবে। তো এখন যখন দেওয়া রয়েছে এটা ধরেই আমরা করছি। দেখো এটার n তম পদ রয়েছে, দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে কখন আমরা এটা করব মনে থাকবে, যখন দেখব সিরিজটা সমান্তর শ্রেণীতেও থাকছে না, গুণোত্তর শ্রেণীতেও থাকছে না, কিন্তু ওদের ডিফারেন্স গুলো একটা শ্রেণী গঠন করছে, 2 3 4 ওদের ডিফারেন্স গুলো শ্রেণী গঠন করছে, তখন আমরা যেটা করব n তম পদটাকে নিয়ে নেব। তাহলে এখানে আবার নতুন করে লিখব tn। তাহলে tn টা কত হচ্ছে, এটাকে গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে আমরা পাচ্ছি দেখো হাফ ইন্টু n স্কয়ার প্লাস হাফ ইন্টু n। এইভাবে আমরা গুণটা করে নেব, ঠিক আছে? তারপরে n এর মান 1 বসাবো। দেখো আরেকবার n এর মান 1 বসালে আমরা এইভাবে লিখব হাফ ইন্টু 1। সিম্পলিফাই করব না, কারণ সিম্পলিফাই করলেই আমরা জানি এটা 1 আসবে। এটাকে সিম্পলিফাই করলে হাফ ইন্টু হাফ দিয়ে 1 আসবে, ঠিক আছে? t2 দেখে নিতে পারো হিসাব করে যেটা 1 আসছে কি আসছে না। হ্যাঁ, তারপর এটা দেখো হাফ ইন্টু 2a স্কয়ার প্লাস হাফ ইন্টু 2, দেখে নিতে পারো এটা 3 আসছে কিনা। দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, আর এটা 2 2 কেটে গেলে 1 4 2 আর 1 3 আসছে, ঠিক আছে? তারপরে t3 লিখবো হাফ ইন্টু 3 স্কয়ার প্লাস হাফ ইন্টু 3, ঠিক আছে? তিনটে পদ লেখার পর একটা গ্যাপ রাখতে হয়, তারপরে tn টাকে আরেকবার লিখবে। তাহলে tn সমান কত হবে, হাফ ইন্টু n স্কয়ার প্লাস হাফ ইন্টু n হলো। এরপরে এর পরের লাইনটাতে আমরা এগুলোকে যোগ করব। তাহলে t1 t2 t3 tn মানে t1 থেকে tn পর্যন্ত যোগফলকে কি বলা হয়, এটা কি sn বলা হয়, তাই না? তাহলে এই যোগফলটা হচ্ছে sn। উপরে লিখছি আমি, তাহলে এই যোগফলটা হচ্ছে sn। sn সমান কি হবে, এই লাইনটাকে আমরা যোগ করব। তো এই লাইনটাকে যখনই আমরা যোগ করব, ভালো করে দেখো হাফটা তো প্রত্যেক জায়গায় আছে,
তাহলে হাফটা কমন নিলে আমরা এই যোগটাকে এইভাবে লিখবো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার হলো এই যোগফলটা, প্লাস এটাতেও প্রত্যেক লাইনে হাফ আছে, তার মানে হাফ ইনটু 1 প্লাস 2 প্লাস 3, 1 প্লাস 2 প্লাস 3, তারপরে দেখো একটা গ্যাপ আছে না, গ্যাপ, তাহলে গ্যাপটা রেখে তারপর লিখবে n। ঠিক আছে, এইটাই হলো আমাদের Sn, মানে হচ্ছে এই সিরিজটার n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এইটার আমাদের সরল করে দিলেই হবে। তাহলে হাফ ইনটু, তো এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তো এটা আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, সূত্রটা তোমরা দরকার হলে এটা লিখে রাখবে খাতায়, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। আর এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n ইনটু n প্লাস 1 বাই 2। এইটাকে একটু সরল করে দিলে যেটা হবে সেটাই হবে আমাদের সমষ্টি। তাহলে এই সমষ্টিটা এইভাবে আমরা কখন করব সেটা কিন্তু তুমি নিশ্চয়ই নোট করে রাখবে। দেখো এটা কমন যাচ্ছে, হাফ কমন যাচ্ছে, n কমন যাচ্ছে, n প্লাস 1 কমন যাচ্ছে, আর ওই 2টাও কেউ কমন নিতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, এটা কমন চলে গেছে, এটা কমন চলে গেছে, 2n প্লাস 1 বাই 3 পড়ে আছে, তাই না? যতটা কমন যাবে নিয়ে নেবে, এখানে পুরোটাই কমন চলে গেছে। তাহলে আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 4, এটা 3, 2n প্লাস 1 প্লাস 3, তাহলে n ইনটু n প্লাস 1 বাই 4 ইনটু, এটা 4, 2 কমন যাচ্ছে, 2 ইনটু n প্লাস 2 বাই 3, একটা 2 কেটে যাচ্ছে, তাই না? তাহলে কি পেলাম আমরা, 1 বাই 6 ইনটু n প্লাস 1 ইনটু n প্লাস 2। এটাই হবে আমাদের এই সিরিজের n সংখ্যক পদের সমষ্টি। মনে থাকবে নিশ্চয়ই, এটা একটা নতুন পদ্ধতি। তাহলে এটা একটু ভালো করে দেখে নিয়ে এটা নিজে আরেকবার নতুন করে করবে। ঠিক একই রকম ভাবে 22 এর 2 নম্বর অঙ্কটা, ঠিক একই রকম ভাবে 22 এর 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে। 22 এর 2 নম্বরে tn সমান দেওয়া আছে an প্লাস b। তাহলে বুঝে গেছি আমরা, এখানে দেখবো যে এটাও একই ভাবেই হবে। এখানেও যে n এর মান 1 বসিয়ে n এর মান 2 বসিয়ে যে সিরিজটা পাবো সেটা সমান্তর শ্রেণীতে থাকবে না, গুণোত্তর শ্রেণীতে থাকবে না, কিন্তু ওদের ডিফারেন্স গুলো সমান্তর শ্রেণী গঠন করবে। সেজন্য সেটাতেও আমরা এই t1 t2 t1 বসাবো, t2 বসাবো a into 2 plus b, t3 বসাবো a into 3 plus b, t4 বসাবো না, ডট দিয়ে দিব, tn টা লিখবো, a plus a into n plus b। এটা যোগ করে দেব, যোগ করলে আমরা sn পেয়ে যাব। কত পাবো, এটা তো সব জায়গায় কমন যাচ্ছে, a into 1 plus 2 plus 3 n অবধি, আর b কটা আছে, n টা b আছে, মানে এখানে bn হবে। এবার এই যোগটা বসালেই কিন্তু 22 এর 2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখো 23 এর অঙ্কটা, তো এক্সাম্পলে করা আছে, একটু খুঁজে নিয়ে দেখবে কোথায় রয়েছে করা। তো এটা মনে রাখবে যেটা করতে হবে, দেখো একটা স্কয়ার, এটা যদি সবকটা প্লাস হতো তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হিসেবে হয়ে যেত। একটা প্লাস একটা মাইনাস আছে, দুটো করে নিয়ে একটা করে পদ করতে হবে, মানে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এই দুটো নিয়ে একটা পদ হবে, আবার 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার নিয়ে একটা পদ হবে। এইভাবে তাহলে মোট 2n টা পদ দিয়েছে, তাহলে এর অর্ধেক মানে n সংখ্যক পদের সমষ্টি তোমাকে বের করতে হবে। উদাহরণটা আরেকবার দেখে নেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখো 24 এরটা, তো 24 এরটা একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে একটা বলেছে 9 সেমি, লম্ব বলেছে যে কোনোটা হতে পারে, লম্বটা 9 সেমি, আর বলেছে বাহু তিনটে সমান্তর শ্রেণীতে আছে, অখণ্ড পূর্ণ সংখ্যায় অতিভুজের মান নির্ণয় করতে বলেছে। আমরা যদি ধরে নিই যেহেতু এটা সমান্তর শ্রেণীতে আছে, তার সাধারণ অন্তরটা যদি ধরে নিই d, তাহলে বাহু তিনটে একটা হবে 9, আর একটা হবে 9 প্লাস d, আর একটা হবে 9 প্লাস 2d। তো এটা হতে পারে যদি d এর মান আমরা পূর্ণ সংখ্যায় পাই, তো এইটার স্কয়ার মানে এটা তো অতিভুজ হবে তখন, তাহলে এইটার স্কয়ার সমান এইটার স্কয়ার প্লাস এইটার স্কয়ার করে d যদি পূর্ণ সংখ্যা হয়,
কারণ বলেছে পূর্ণ সংখ্যায় অতিভুজের মান নির্ণয় করো, তাহলে নিশ্চয়ই ডি পূর্ণ হতে হবে, কারণ ডি পূর্ণ সংখ্যা হলে তবেই অতিভুজের মান পূর্ণ সংখ্যায় আসবে। তো আমরা দেখব অতিভুজ পূর্ণ সংখ্যায় আসছে কিনা। যদি না আসে মানে অতিভুজটা যদি পূর্ণ সংখ্যায় না পাওয়া যায়, তাহলে কি করতে হবে, তাহলে আমাদের আরেকটা পথ হচ্ছে যে নয়টা হয়তো এরকম হতে পারে, মানে বাহু তিনটে এরকম হতে পারে, একটা হবে 9 মাইনাস ডি, আর একটা হবে 9, আর একটা হবে 9 প্লাস ডি। তো এই দুটোর মধ্যে নিশ্চয়ই একটা হবে। তাহলে হয় এইটা দিয়ে ডি মানে অতিভুজ পূর্ণ সংখ্যা হলে এটা হতে পারে, এটা যদি না হয় তাহলে এটা হবে। তো আমরা জানি না কোনটা হবে, সেই জন্য আমাদের দুটো করেই দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এটা স্কয়ার সমান এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার করে ডি বার করতে হবে, আর এটা হচ্ছে এটা অতিভুজ, তাহলে এটা স্কয়ার সমান হচ্ছে এটা প্লাস এটা করে ডি এর মান বার করতে হবে। যেটা হবে সেটা নেবে, ঠিক আছে, যেখানে পূর্ণ সংখ্যা পাবে অতিভুজ সেটা নিতে হবে। তারপরে দেখো 25 একটা, তো 25 এর অঙ্কটাতে প্রথম পদ 25 এর অঙ্কটাতে দেখো x তম পদ বলে দিয়েছে 1/y, তাহলে আমরা tx = 1/y বলেছি। বইয়ের ভাষাটাকে আমরা সিম্বল দিয়ে সবসময় প্রকাশ করব। সিম্বল কিন্তু যে কোনো চ্যাপ্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সিম্বল দিয়ে লেখাটা আমাদের শিখতেই হবে। তো tx হচ্ছে 1/y, y তম পদ মানে ty হচ্ছে 1/x হলো। তাহলে xy তম পদ যে 1 সেটা প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে না txy এর মানটা যে 1 সেটা প্রমাণ করতে হবে। ওর থেকে xy সংখ্যক পদের সমষ্টি মানে আরো একটা প্রমাণ করতে হবে, xy সংখ্যক পদের সমষ্টি হবে হাফ ইনটু xy প্লাস 1। এই দুটো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব, আবার সেই একই কথাই বলবো যে সমান্তর শ্রেণীর অঙ্কতে প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া না থাকলে সেটা ধরে নেবে। তাহলে প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে b। প্রচলিত অর্থে সবসময় এটাই হয়, সেই জন্য কেউ যদি না লিখে তাও হবে। তার মানে আমরা লিখতে পারবো a প্লাস এটা x তম পদ, তাহলে x মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে 1/y। এটা আমাদের এক নম্বর সমীকরণ। আর a প্লাস y মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে 1/x, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। মাইনাস কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি আমরা x মাইনাস y ইন্টু d সমান হচ্ছে 1/y মাইনাস 1/x, x মাইনাস y বাই xy, তাই না? তাহলে d ইকুয়াল টু হচ্ছে 1/xy পেয়ে গেলাম d। এখন আমাদের xy তম পদ বের করতে হলে আর এটাও বের করতে হবে। তাহলে d এর মান তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এক নম্বর সমীকরণ থেকে এটা বের করে নেব। তাহলে a ইকুয়াল টু পাচ্ছি দেখো 1/y মাইনাস x মাইনাস 1/xy, তাই তো? তাহলে এখানে xy লসাগু হচ্ছে, তাহলে x মাইনাস x প্লাস 1 তার মানে 1/xy। তো আমরা কি পেয়ে গেলাম, a হচ্ছে 1/xy, d হচ্ছে 1/xy। এবার আমাদের যা প্রশ্ন দেখ, কারণ সমান্তর শ্রেণীর a d পেয়ে গেছি মানে যাই প্রশ্ন দেখ যতগুলো পদে যোগ করতে বলুক আমরা সব করে দিতে পারবো। নিশ্চয়ই এর পরের অংশ দুটো প্রমাণটা নিজে করে দিতে পারবে, ঠিক আছে? তারপরে দেখো 26, n সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর শ্রেণীর প্রথম তিনটে পদের সমষ্টি বলে দিয়েছি, শেষ তিনটে পদের সমষ্টি বলে দিয়েছি। আবার বলছি অঙ্কগুলো করার সময় আমরা এই অঙ্ক করিনি করতে পারবো না এইরকম বলে ছাড়বো না। আমরা প্রথমত শুরুটা তো করব, যা বলেছে তাই দিয়ে শুরু করব, কিছুটা পথ এগিয়ে যাব, যতটা পারবো ততটা এগিয়ে যাব, তারপর দেখব নতুন কোনো রাস্তা পাওয়া যায় কিনা। আমাদের যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেই তথ্য দিয়েই আমরা যতটা যাওয়া যায় ততটা যাওয়ার পর দেখব নতুন রাস্তা খুলে যাচ্ছে, তখন আমরা সেই রাস্তা দিয়েই যেতে পারবো। তাহলে প্রথমেই আমরা কিন্তু কোনো অঙ্কতেই না বলবো না, যতটা হবে ততটাই আমরা প্রথমে এগিয়ে যাব। দেখো এখানে কি বলেছে, প্রথম তিনটে পদের সমষ্টি x,
তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই প্রথম পদ এ সাধারণ অন্তর, সবসময় বলেছি এটা না দেওয়া থাকলে আমরা ধরে নেব। এই ক্ষেত্রে বাড়তি হিসেবে আমরা ডি শেষ পদটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, টিএন। তো এইগুলো সবই আমরা ধরেই নিলাম, ঠিক আছে, কারণ এগুলো তো দেওয়া নেই। তাহলে আমরা এটা লিখতে পারবো প্রথম তিনটে পদের যোগফল মানে a প্লাস ডি প্লাস a প্লাস 2b, এইটা সমান হচ্ছে x, ঠিক আছে। আর শেষ তিনটে পদ তাহলে আমরা কি লিখতে পারবো, একটা tn শেষ পদ, tn মাইনাস ডি তার আগের পদ, আর tn প্লাস মাইনাস 2d তার আগের পদ। তাহলে শেষ তিনটে পদ, এই তিনটে পদের যোগফল হচ্ছে y। তো এই গোটাতে যদি আমরা এখন যোগ করে দিই 1 প্লাস 2, তাহলে কি পাবো, দেখো 1 প্লাস 2 করলে আমরা পাচ্ছি a প্লাস tn, তাই না, এই d কেটে যাচ্ছে, এখানেও d কেটে যাচ্ছে, a প্লাস tn, তার মানে 3 ইনটু a প্লাস tn পাচ্ছি। ভালো করে দেখো, তিনটে a পাচ্ছি, তিনটে tn পাচ্ছি, তাহলে এটা পাচ্ছি x প্লাস y, তাই না। তাহলে a প্লাস tn সমান হচ্ছে 1 এর 3 ইনটু x প্লাস y। তো আমরা এখানে কি পেলাম, প্রথম আর শেষ পদের যোগফল পেয়েছি, n সংখ্যক পদ আছে। তো আমরা জানি সমষ্টি s n সমান n বাই 2 ইনটু a প্লাস tn, এটাই তো। তাহলে n টা তো আর আমরা ধরে নিইনি, আমরা যেগুলো ধরে নিয়েছিলাম a d tn এইগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এটা থাকবে কত, 1 এর 3 x প্লাস y, তার মানে হলো n বাই 6 ইনটু x প্লাস y। এটাই হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। নিশ্চয়ই মিলে গেছে, তাহলে প্রমাণিত, বুঝে গেছে নিশ্চয়ই। তাহলে কোনো অঙ্ককে আমরা প্রথমেই ছেড়ে দেবো না, একটু এগিয়ে গিয়ে দেখবো, রাস্তা তো খুলে যেতেও পারি, নাও পেতে পারি আমরা কোনো রাস্তা, তো যেখানে আর রাস্তা পাবো না সেখানে বন্ধ করব, কিন্তু প্রথমেই আমরা কোনো অঙ্ককে ছেড়ে দেব না। ওকে, তারপরে দেখো, তারপরে 27টা তো কি বলেছে, প্রথম 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি s, আর ওই পদগুলির মানে সমান্তর শ্রেণীর পদগুলির বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি হচ্ছে s ড্যাশ। তো আবারও বলছি, অঙ্কটা আমরা যত দূর যাওয়া যায়, মানে যে তথ্যগুলো আমাদের হাতে আছে সেখান থেকে যতটা যাওয়া যায় যাব, তারপরে ভাববো হবে কি হবে না। প্রথম থেকেই আমরা কিন্তু কখনোই অঙ্কটা হবে না, অঙ্কটা করব না এরকম আমরা ভাববো না, আমরা যতটা যাওয়া যায় ততটা যাব, তারপরে দেখবো নতুন রাস্তা পেলে ভালো, না পেলে সেখানে বন্ধ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রথম পদ দেওয়া নেই, তাহলে আমরা প্রথম পদ ধরে নিচ্ছি, সবসময় এটা করব, প্রথম পদ সাধারণ অন্তর দেওয়া না থাকলে আমরা ধরেই নেব, ঠিক আছে। এবার দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা এটা একটা শর্তে পেতে পারি, কি পাবো, প্রথম 2n মাইনাস না প্লাস 2n প্লাস n সংখ্যক পদের সমষ্টি বাই 2 ইনটু 2a প্লাস 2n প্লাস 1 মাইনাস 1 ইনটু d, এইটা বলে দিয়েছে আমাদের s। তাহলে এটা একটা সমীকরণ হলো, ঠিক আছে। আর কি বলেছে দেখো, বলেছে বিজোড় স্থানীয় পদগুলি, তো এই সিরিজটাকে যদি আমরা লিখি, বিজোড় স্থানীয় পদ কি হবে, a প্লাস d, তারপরে a প্লাস 2d, তারপরে a প্লাস 3d, তারপরে a প্লাস 4d। তাহলে বিজোড় স্থানীয় পদ কোনগুলো হবে, প্রথমটা, এটা তৃতীয়, এটা পঞ্চম, এগুলো বিজোড় স্থানীয় পদ হবে। তাহলে বিজোড় স্থানীয় পদগুলি ভালো করে দেখো, প্রথম পদ যদি a হয় সাধারণ অন্তরটা কিন্তু 2d হয়ে যাচ্ছে, তাহলে শুধু ভুল হওয়ার জায়গা কিন্তু এটা, আমরা সব ঠিক করলাম দিয়ে সাধারণ অন্তরটাকে d করে দিলাম, আর ভুল হয়ে যাবে। তো ভালো করে দেখো, এরপর আমাদের এটা নিতে হবে, তাহলে সাধারণ অন্তরটা হয়ে যাচ্ছে 2d, তাই না। তাহলে দ্বিতীয় শর্তটা হচ্ছে, এটা প্রথম শর্ত, তাহলে দ্বিতীয় শর্তটা হবে বিজোড় স্থানীয় পদ। হ্যাঁ, আর একটা প্রশ্ন, এখানে বিজোড় স্থানীয় পদ কটা হবে, তাহলে মোট পদ কটা, 2n প্লাস 1, তাহলে মোট পদ হচ্ছে 2n প্লাস 1। তাহলে বিজোড় স্থানীয় পদ কত হবে, n প্লাস 1টা হবে। আমরা জানি যতগুলো এটা বিজোড় সংখ্যা আছে তাহলে একটা বেশি হবে, তার আর বেশিটা এটাকে বাদ দিলে হচ্ছে n প্লাস n, দুটো ভাগ হয়,
আর বেশিটা সবসময় প্রথম যেটা দিয়ে শুরু হচ্ছে, প্রথমটা তো বীজস্থান স্থান থেকে শুরু হচ্ছে, তাহলে মোট বীজস্থানীয় পদের সংখ্যাটাই একটা বেশি হবে, মানে n+1টা। তাহলে দ্বিতীয় শর্তটা কি হবে? তাহলে দ্বিতীয় শর্তটা হবে n+1/2 into 2a plus n+1 - 1 into d, এটা সমান হচ্ছে, ও সরি দেখছো এটা 2d, সাধারণতটা তখন 2d হয়ে যাবে, এইটা বলেছে s ড্যাশ। ঠিক আছে, এখন আমাদের প্রমাণ করতে বলেছে, মানে s আর s ড্যাশের মধ্যে একটা রিলেশন বার করতে বলেছে। তাহলে এটা যদি আমরা 2 নম্বর নিই, তাহলে আমরা এইরকম ভাবেও করতে পারি, 1/2, 1/2 করে। অন্যরকম ভাবেও করতে পারি, তাহলে 1 আর 2 কে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কি পাবো? s/s ড্যাশ ইকুয়াল টু, দেখো এখানে পাচ্ছি আমরা 2n + 1/2 ইনটু 2a প্লাস, এখানে হচ্ছে 2nd, নিচেতে পাচ্ছি দেখো n + 1/2 ইনটু 2a প্লাস, এখানেও তো 1টা কেটে যাচ্ছে, এখানেও 2nd, তাই না? এখানেও 2টা কেটে যাচ্ছে, আবার এখান থেকে দেখো 2 গুলো কমন হলে এটাও কেটে যাবে, তাহলে 2n + 1 ইনটু a প্লাস, ও এটা তো পুরোটাই কেটে যাচ্ছে, চলো তাহলে এটা হচ্ছে n+1। তাহলে আমরা কি পেলাম? বা s ইনটু n+1 সমান s ড্যাশ ইনটু 2n+1, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে প্রমাণিত, বুঝে গেছে নিশ্চয়ই। তো তারপরে দেখো 28, তো 28 কি বলেছে? কোন সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের সমষ্টি হলো p²/n, q সংখ্যক পদের সমষ্টি হলো q²/n। তো n সংখ্যক পদের সমষ্টি n যে হবে সেটা প্রমাণ করতে বলেছে। কি বলেছি? যতটা পারবো ততটাই করব, তারপরে না হয় ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে কি বললো? p সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমাদের প্রথম পদ সাধারণত এগুলো তো বলে দেয়নি, তাহলে একটু লিখে দেব। তাহলে প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে d। তাহলে আমরা এবার শর্ত, তাহলে প্রথম শর্তটা হচ্ছে p সংখ্যক পদের সমষ্টি, মানে p/2 ইনটু 2a প্লাস p - 1 ইনটু d, এইটার সমান বলে দিয়েছে, কত বলেছে? p²/n। তো এক্ষেত্রে একটা p তো কেটেই যাচ্ছে, p²/n বলেছে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের সমাধান করে a আর d বার করার কথা, তাহলে আমরা এখানে এটা লিখতে পারবো 2a প্লাস p - 1 ইনটু d সমান হচ্ছে 2p/n, এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তটা হচ্ছে q সংখ্যক পদের সমষ্টি, তাহলে একই ভাবে হবে q/2 ইনটু 2a প্লাস q - 1 ইনটু d, এটা সমান হচ্ছে q²/n। এখানেও একটা q কেটে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2a প্লাস q - 1 ইনটু d, এটা সমান হচ্ছে 2q/n, এটা 2 নম্বর। এরপর 1 আর 2 আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা d পাবো। d পেয়ে যাওয়ার পর এখানে d এর মানটা বসিয়ে আমরা a বের করব। তাহলে যখন আমরা প্রথমে d বের করব, তারপরে a বের করব, তারপরে আমরা যা প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের উত্তর দেব। ঠিক আছে, কারণ ad পেয়ে যাওয়ার পর আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারি, মনে থাকবে। দেখো না কি হয়। তারপরে দেখো 29, তো এটা কি বলেছে? দেখো দুটো পদ দিয়েছে আর তাদের সমান্তরাল মধ্যকটা দিয়ে দিয়েছে। তো আমরা জানি তিনটে পদ যদি a b c হয়, তাহলে b টাকে বলা হয় সমান্তরাল মধ্যক, আর d এর মান হয় কত? a + c/2। তাহলে এই ক্ষেত্রেও আমরা সেটা লিখতে পারবো নিশ্চয়ই। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা সমান্তরাল মধ্যক, তাহলে এই ক্ষেত্রে শর্তটা এরকম হয়ে যাবে যে 1/2 ইনটু b - x সমান হচ্ছে 1/b - a প্লাস 1/b - c/2, মানে ইনটু হাফ, তাই না? এখানে দুইটা কেটে যাচ্ছে। তো এই শর্ত থেকে আমাদের প্রমাণ করতে বলেছে, একটা প্রমাণ দিয়ে দিয়েছে, বলেছে x - b এর হোল স্কয়ার সমান x - c * x - a প্রমাণ করতে হবে, x - c * x - a।
এইটা আমাদের প্রমাণ করে দেখাতে। তো দেখো এই যে পেলাম b - x, এখানে x - b আছে, হোল স্কয়ার করে দিলে, দেখো আমাদের সমস্যাটাকে এইভাবে ভাবতে হবে। আমরা যদি মনে করি যে x - b এর হোল স্কয়ার করে নেব, দিয়ে এটা প্রমাণ করব, যদি এটা ভেবে নিই, তাহলে কি হবে? দেখো x a - b এর হোল স্কয়ার, b - a এর হোল স্কয়ার একই, এটাকে আমরা ঘুরিয়ে লিখতেই পারবো হোল স্কয়ার হয়ে যাওয়ার পর। তো তাতে সমস্যাটা কি হলো? দেখো ডান দিকে কিন্তু x আছে না, x এর টার্মগুলো কিন্তু আমাদের ডান দিকে এখানে নেই। তাহলে উভয় পক্ষের বর্গ করে দিলে যে হবে না, সেটা কিন্তু এখান থেকে আমাদের বুঝে নিতে হবে। বুঝলে ব্যাপারটা? এখানে হোল স্কয়ার করা রয়েছে, এখানে এই টার্মটাই আছে একটু ঘুরিয়ে, তো এটাকে হোল স্কয়ার করে দিলে আমাদের লেফট হ্যান্ডটা মিলে যাবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে কখনোই আমরা এই x গুলোকে পাবো না। তার মানে বুঝতে পারছো যে প্রথমেই আমাদের বর্গ করা যাবে না, প্রথমে দুটোকে আগে মিশিয়ে তারপরে x গুলোকে আলাদা করে আমরা দেখি কি পাই। তাহলে এখানে 1/b - x, একটু এগিয়ে যেতে হবে, ওই যে বললাম প্রথমেই আমরা ভেবে নেব না, তাহলে তো আর হবে না। এইটা না ভেবে একটু এগিয়ে গিয়ে আমরা দেখব কি হচ্ছে। এখানে পাচ্ছি b - c প্লাস b - a, তো এইটা পাচ্ছি আমরা। তাহলে এটা হচ্ছে 2b - a - c ইনটু b - x সমান হচ্ছে b - a মানে b - a ইনটু b - c, এইটা আমরা পেলাম। ঠিক আছে? তো এইরকম জায়গায় এসে আমাদের কিন্তু একটু ভাবনাটাকে পাল্টাতে হবে, কারণ এইখান থেকে বর্গ টর্গ করে যে হবে না সেটা তো আমরা আগেই দেখে নিয়েছি। এখন আমরা এইটা কি থাকলে, মানে কি পেলে পরে এইটা আমরা প্রমাণ করতে পারবো, সেইটা একটু দেখে নেব। তাহলে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2bx প্লাস b স্কয়ার, রাইট হ্যান্ড সাইডে দেখো x স্কয়ার মাইনাস a প্লাস c ইনটু x প্লাস ac, এইটা আমাদের পেতে হবে। দেখো বোথ সাইড থেকে x স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে b স্কয়ার মাইনাস 2bx সমান এটা আমাদের পেতে হবে। তাহলে b স্কয়ার, এটাকে একটু আমরা যদি x টাকে গুণ করে নিই, তাহলে 2bx মাইনাস a প্লাস c x, দেখো 2bx পাচ্ছি, a প্লাস c x পেয়ে গেলাম, a প্লাস b cx পেয়ে গেলাম। তাহলে b দিয়ে গুণটা হলো, x দিয়ে গুণটা করলাম, b দিয়ে যদি গুণটা করে নিই তাহলে হবে প্লাস 2b স্কয়ার মাইনাস ab মাইনাস ac bc, bc এদিকে গুণটাও করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে b স্কয়ার মাইনাস bc মাইনাস ab, তারপর হচ্ছে প্লাস ac। দেখো বোথ সাইড থেকে আমাদের ab টা তো কেটেই যাচ্ছে, bc টাও কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি দেখো। এবার দেখো একটু সাজিয়ে ডান দিক বাঁ দিক করে দিলেই কিন্তু আমরা এই লাইনটাকে আমরা সাজিয়ে নিয়ে আসবো। ঠিক আছে? আমরা প্রথমে এই লাইনটাকে সাজাবো, কারণ এইটা পেলেই তো আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এইগুলো দেখো একটু অন্যরকম করে ভাবতে হচ্ছে। তাহলে x স্কয়ার আমরা একটা বাড়তি নিয়ে নিলাম, তারপরে দেখো তাহলে এই লাইনটাকে আমরা যদি আরেকবার সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি দেখো, 2bx মাইনাস a প্লাস c x, তারপরে দেখো b স্কয়ার পাচ্ছি একটা প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এটার মতো করে সাজিয়ে নেব। তাহলে আমরা প্রথমে দেখো একটা x স্কয়ার, দুদিক থেকে দুটো x স্কয়ার আমরা বাড়তি নিয়ে নেব। তাহলে x স্কয়ার, তারপর আমাদের চাই মাইনাস 2bx, এখানে মাইনাস চাই আমাদের, প্লাস হয়ে গেছে কোথাও, সরি এখানে মাইনাস x দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটা হবে মাইনাস 2bx, এটা হবে প্লাস। ঠিক আছে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাস 2bx প্লাস b স্কয়ার পেয়ে গেলাম। আর বাকিগুলোকে আমরা ডান দিকে নেব, একটা x স্কয়ার আমরা এখান থেকে পাবো, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে মাইনাস ax মাইনাস cx, আর এটাও এদিকে আসছে, তাহলে প্লাস ac সমান হচ্ছে 0। তো সরি, এটা সমান এটা, তার নিয়ে আমরা বুঝে গেছি এটা, এটা লিখতে পারবো x মাইনাস b এর হোল স্কয়ার সমান, এটাকে ফ্যাক্টর করে নেব, x ইনটু x মাইনাস a মাইনাস c ইনটু x মাইনাস a সমান সমান x মাইনাস a ইনটু x মাইনাস c, প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 30 থেকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আরো সহজ অঙ্ক, শুধু লেখাটা ভালো করে পড়ে
আমাদের যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেটাকে সিম্বল আকারে লিখতে পারলেই অঙ্কগুলো কিন্তু এমনি হয়ে যাবে। খুব সহজ অঙ্ক এগুলো। তো লেখা রয়েছে অনেকটা বড় বলে কিন্তু কিছু মনেই করবে না। দেখো এখানে কি বলেছে, 1000 টাকা ধার নিল, তাকে মোট 78 টাকা সুদ দিতে হবে। তাহলে কত টাকা শোধ করতে হবে? তাহলে মোট শোধ করতে হবে 1078 টাকা, তাই না? এবার দেখো এটাকে যেগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলোকে যদি আমরা সিম্বল দিয়ে লিখি, বলেছে প্রত্যেক কিস্তির পরিমাণ 2 টাকা করে বাড়িয়ে মাসিক কিস্তিতে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি প্রথম কিস্তির পরিমাণ 64 টাকা, এই যে বলে দিল, তাহলে প্রথম কিস্তির পরিমাণ মানে এ কত? 64 পেলাম। 2 টাকা করে বাড়াচ্ছে, তার মানে এটা কি বলে দিল? ডি বলে দিল। ডিটা হচ্ছে 2 টাকা, প্রত্যেক মাসে 2 টাকা করে বাড়াবে। আর কি বলে দিয়েছে? 1000 টাকা ধার নিয়েছিল, 78 টাকা সুদ দিতে হবে। ওটা কি বলতো? এই জায়গাটা কিন্তু ভুল করবে না, এটা হচ্ছে এস এন। এস এন মানে যোগফল। যোগফল হবে 1000 প্লাস 78 মানে 1078 টাকা। এই তিনটে তথ্য থেকে আমাদের কি বের করতে বলেছে? দেখো বলেছে যে টাকা ধার করার 1 মাস পরে প্রথম কিস্তির টাকা পরিশোধ করতে হয়, তবে কত মাসে তার ঋণ পরিশোধ হবে। তাহলে কি বের করতে বলেছে? এনটা বের করতে বলেছে। এন কত, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে বুঝতেই পেরেছো, এস এন লিখে দিলি, তার মানে সিম্বল দিয়ে যখনই পেয়ে গেলাম এস এন লিখে দিলি, মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো এর মান জানি, এ এর মান জানি, ডি এর মান জানি, সব মানগুলো বসিয়ে দিলে আমরা এন এর মান কিন্তু পেয়ে যাব। তাহলে বুঝে গেছো নিশ্চয়ই, এটা নিজে শেষ করতে পারবে। তাহলে এই অঙ্কগুলো সব এইরকম ভাবে তথ্যগুলোকে আমরা যখনই সিম্বল দিয়ে লিখে ফেলতে পারবো, তখন সূত্রটা বসালেই হয়ে যাবে। যেমন ধরো 31-এ দেখো এখানে দেখো 9750 টাকা ঋণ পরিশোধ করতে হবে। প্রথম কিস্তির পরিমাণ আগের কিস্তির চেয়ে 50 টাকা কম। আর প্রথম কিস্তির পরিমাণ, তাহলে 31-এটাতে আমাদের কি কি বলে দিল? এ বলে দিল প্রথম কিস্তির পরিমাণ হচ্ছে 1000 টাকা। ডি বলে দিল, ভালো করে একটু লক্ষ্য করে বুঝতে পারবে, আগের থেকে 50 টাকা কম, তার মানে -50। এই মাইনাসটা না দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। আর কতগুলি মাসিক কিস্তির সাহায্যে 9750 টাকা ঋণ শোধ করে, তার মানে এসএন, এখানেও এসএন বলে দেওয়া আছে 9750। নিশ্চয়ই একই সূত্র দিয়ে হবে এটা। তারপরেরটা 32-এরটা দেখো 1 টাকা, পরের দিন 2 টাকা, তারপর দিন 3 টাকা, তবে 365 দিনে মোট কত সঞ্চয় করবে। তাহলে 32-এরটা এ হচ্ছে 1, ডি কত হবে? প্রথম দিন 1, তারপর দিন 2, তারপর দিন 3, তাহলে ডিটা নিশ্চয়ই 1 হচ্ছে। আর 365 দিনে, তার মানে এন বলে দিল 365। কি বের করতে বলেছে? কত, মোট কত টাকা সঞ্চিত হবে, মানে এসএন বের করতে বলেছে। তাহলে পুরো অঙ্কটা কিন্তু এইটুকু, এ ডি এন তারপরে এসএন বের করলেই আমাদের হয়ে যাবে। নিশ্চয়ই বার করতে পারবো। তারপরে 33-এরটা, এটা নিজেই করতে পারবে, আমি কিছু বলছি না। তো শেষ মিটার বলতে একটি শেষতম পদ বার করতে হবে। 34-এরটা দেখো আবার সে একই অঙ্ক, নতুন কিছু নেই এটাতে। এটা দেখো 11তম বছরের মাসিক বেতন, মানে T11টা বলে দিয়েছি, একটু ভাবলেই আমরা এটা পেয়ে যাব। T11 বলে দিয়েছে 20,000। তারপরে দেখো 29তম বছরে, মানে T29টা বলে দিয়েছে 38,000। তো দুটো পদ দেওয়া রয়েছে, এখান থেকে আমরা বলেছিলাম যে কোনো পদ বার করতে হবে, কিন্তু তার আগে এ আর ডিটা কিন্তু আমাদের প্রথম বের করে নিতে হবে। তাহলে কি শর্ত হবে? a + 10d সমান হচ্ছে 20,000, আর a + 28d এটা সমান হচ্ছে 38,000। নিশ্চয়ই সমাধান করে a আর d পেয়ে যাব, তারপরে যা প্রশ্ন করবে সব প্রশ্ন উত্তর দিতে পারবো। ঠিক আছে, 35-এটাও তাই, নিজে করতে পারবে। তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে দীর্ঘ উত্তরগুলো করে নেব। ঠিক আছে, তার আগে কিন্তু অবশ্যই এগুলো সব করে নিতে হবে। ওকে।